এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তামস নিঃশ্বাস বায়ে মম সুরে দাও রায়ে, তামস নিঃশ্বাস বায়ে মম সুরে দাও রায়ে, বাঁশরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আমার সমস্ত বন্ধুদের নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর তাদের খুব ভালো কাটুক আর নতুন নতুন খুশি নিয়ে আসুক তাদের জীবনে। নমস্কার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন বছরে আমি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। পয়লা বৈশাখ আসলেই জানো তো ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলার দিনগুলো কত ভালো ছিল। বাবা টেপ জামা কিনে দিত আর সেই টেপ জামাটা পরে সারাটা দিন ঘুরঘুর করে বেড়াতাম। সে যে কী আনন্দ! সেই দিনগুলোকে না আমি খুব মিস করি, কেননা সেই দিনগুলো তো আর কখনো ফিরে আসবে না আর বাবাও কখনো ফিরে আসবে না। যাই হোক, তোমাদের কার কেমন কাটলো পয়লা বৈশাখ তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর এখানে আমাদের উঠোনটা দেখো কি পরিমাণে রোদ্দুর। গরমকালে এই রোদ্দুরটা পড়ে, শীতকালে কিন্তু এতটা রোদ পড়ে না। আর আগে এতটা রোদ পড়তো না, কারণ গাছপালা ছিল, এতটা রোদ পড়তো না। কিন্তু এখন গাছগুলো কেটে দেওয়াতে উঠোনটাতে এত পরিমাণে রোদ পড়ে যে গরমকালে খুব কষ্ট হয়ে যায়। আর পর্দাটা দিয়ে রেখেছি কেন, ধুলোবালি ঢোকে তো সেই জন্য পর্দাটা দিয়ে রাখা। আর এখানে প্লাস্টিকটা দিয়ে রাখা কিসের জন্য, গ্রিলটা যাতে ভিজে না যায় বৃষ্টি হলে আর ধুলোবালি ঢোকে সেই জন্য। কিন্তু এই প্লাস্টিকটা দেওয়াতে না আরও বেশি গরম লাগে, ভীষণ গরম লাগে। আর এই জন্য আমি কি করছি, এই গ্রিলের সাথে একটা দড়ি বেঁধে এখানে একটা বেড কভার ঝুলিয়ে দেবো। বেড কভারটাকে ভিজিয়ে ঝুলিয়ে দেবো, না হলে বারান্দায় বসতে পারছি না আমরা। মা আর আমি কাজকর্ম করে বারান্দায় বসে একটু গল্প করি, কিংবা যে কেউ আসলে আগে বারান্দাতেই বসে। কিন্তু যে বসবো, এত তাপ আসছে যে বসার কায়দা নেই। সেই জন্য এই যে বেড কভার নিয়ে এসেছি, একটা বেড কভারটাকে ভাবছি যে এখানে ঝুলিয়ে দিই। আর বেড কভারটাকে ভিজিয়ে দিলেও কী হয় জানো তো, মানে কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায়, এত পরিমাণে তাপ। ঘরের ভেতরটাতে তো আরও গরম, বিছানাপত্রগুলো গরম হয়ে গেছে। ফ্যানের হাওয়াটা মনে হচ্ছে গায়ে ছ্যাঁকা দিচ্ছে, এত পরিমাণে গরম। হ্যালো এভরিওয়ান, দেখলে বেড কভারটা টানিয়েই দিলাম, কারণ বাধ্য হয়েই দিলাম এক প্রকার। এত রোদ আসছে যে এখানে বসাই যাচ্ছে না। গরমকালে এই একটা সমস্যা হয়, প্রচণ্ড রোদ আসে, সেই কারণে বেড কভারটা টানিয়ে দিলাম যাতে রোদের তাপটা একটু কম আসে। আর খুব প্রচুর পরিমাণে গরম পড়েছে, দেখো আমার অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন ঘামছি। আর বেলাও হয়েছে, এখন কটা বাজে, এখন বাজে 12টা 15। এই যে দেখাচ্ছি তোমাদের, দেখো। তো এখন যাব আমি স্নান সেরে ঠাকুর ঘরে। এই দেখো এইগুলো এখানে ছড়িয়ে নিয়েছি, এগুলো আমার বাবা ছড়ায়নি, এগুলো আমি ছড়িয়েছি। আসলে আমি একটা জিনিস খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না জন্য এটা ধরেছি, ওর জন্য সব গুলিয়ে ফেললাম আর কি, আবার গুছিয়ে রেখে দিলাম। আর এখানে মা রান্না করছে, মা করছে কি বলে ঢ্যাঁড়সটাকে সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু করবে। আর গরমে না কিছু খেতে ভালো লাগে না, মনে হয় যেন টক ডালটা হলে একটু দুটো ভাত খেতে পারতাম। তাই আম দিয়ে মা টক ডাল বানাচ্ছে। আর আমি সকালবেলা আলু ভাজা করেছি আর গোপালের জন্য রান্না করব। আর একটা কী জানি ওটাকে বলে আমরা মানে চিচিঙ্গাই বলি, কে কী বলে আমি কিন্তু জানি না। চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে একটা মাখা তরকারি করা হয়েছে নিরামিষ। এই হলো আজকের রান্না। তো মা ওদিকে রান্নার কাজ সারছে জন্য মা বললো আমি এদিকে সারছি, তুই ঠাকুর ঘরের দিকে যা। তো আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি, ঠাকুরের জন্য এখন রান্নাটা চাপিয়েছি। এই যে এখানে আমি ঠাকুরের মানে ভাতটা বসিয়ে দিচ্ছি আর কি। ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে তারপরে সবজিটা কেটে সবজিটা করে নেব। আর আমরা মায়ের ঝিয়ে কেমন জানো তো, আমরা অনেকটা বান্ধবীর মতন, মানে সব কিছু শেয়ার করি, সারাদিন গল্প করি মা আর আমি।
আর দেখো এখানে আমি গোপালকে ভোগ নিবেদন করে চলে এসেছি। এবার দরজাটা বন্ধ করে দিয়েছি গোপালকে ভোগ নিবেদন করে। তারপরে আমি গীতাটা নিয়ে চলে এসেছি গীতাটা পড়বো জন্য। প্রত্যেক দিনই চেষ্টা করি পড়ার গীতাটা। এখানে আমি পেজ ভাঁজ করে রেখে দিই, যেই দিন যে পেজটা পড়া হয় সেই দিন মানে সেই পরের দিন যে পেজটা পড়বো সেটা আমি ভাঁজ করে রেখে দিই পেজটা, যাতে আমার বুঝতে অসুবিধা না হয় কোন পর্যন্ত পড়া হয়েছে। তো এবার গীতাটা পড়ে নেব। গীতাটা পড়া হয়ে গেলে তারপরে গিয়ে আবার দরজাটা খুলে ঠাকুরের ভোগটা নামিয়ে নিয়ে আসবো। আমি বেশি পড়ি না, প্রত্যেক দিন একটা করে শ্লোক পড়ি, মানে সংস্কৃতে যেটা থাকে সেটা পড়ি, আর তারপরে তার যে বাংলা মানে যেটা থাকে সেটা পড়ি আর কি। বেশি পড়ি না, অল্প অল্প করেই প্রত্যেক দিন একটু একটু করে পড়ার চেষ্টা করি। আর এর আগে একটা গীতা ছিল, সেটা একটু মানে ছোট সাইজের গীতা, সেটা পড়া হয়ে গেছে। এখন আবার এটা মা নতুন এনেছে, এখন আবার এটা পড়া শুরু করেছি। বেশি দূর পড়ে পারিনি এখনও। এবারটা দরজা খুলে নিয়েছি। আর গোপালকে আজকে কী ভোগ নিবেদন করেছিলাম সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। আমি বেশি কিছুই করতে পারি না, ওই মানে একরকম তরকারি করেই গোপালকে ভোগ নিবেদন করি। সময়ের অভাব, তারপরে আমার জায়গার অভাব, সব কিছুর জন্য আমি এরকম করে দিই। আর এবার আমি সব ঠাকুরের থালার থেকে প্রসাদগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠাকুরঘরের কাজগুলো মিটিয়ে তারপরে এই প্রসাদটা আমরা 3 জনে মিলে আগে খাবো, তারপরে আমাদের এমনি ঘরে যেটা রান্না হয়েছে সেটা খাবো। আর কখনো কখনো কী হয়, এই ঠাকুরের প্রসাদেই না দুপুরবেলা হয়ে যায় আমার আর মায়ের। যদি ভাতটা কখনো কখনো একটু বেশি নিয়ে ফেলি, চালটা বেশি নিয়ে ফেলি, কিংবা সবজিটা একটু বেশি হয়ে যায় কখনো কখনো রান্না, তো আমার আর মায়ের দুপুরবেলা এটাতেই হয়ে যায়। আগে জানো তো গোপালকে আমি ফল মিষ্টি দিয়ে পুজো দিতাম দুপুরবেলা, কিন্তু নিজের মনের কাছে কেমন জানি একটা লাগে, মানে মনটা ভরে না, তাই এখন আবার এই অন্ন দিয়ে পুজো দেয়। তো এখানে আমার সব প্রসাদগুলো নামানো হয়ে গেছে। এবার গোপালের মুখটাকে একটু মুছিয়ে দেবো, আর সেই সাথে রাধা গোবিন্দের মুখটাও মুছিয়ে দেবো। মানে আমি সবাইকে খাইয়ে দিই না, শুধু রাধা গোবিন্দকে খাইয়ে দিই আর গোপাল সোনাকে খাইয়ে দিই, তাই ওনাদের মুখটাই একটু মুছিয়ে দেবো। আর এখানে না দুপুরবেলা আগে গোপালকে আমি ঘুম পড়াতাম, কিন্তু এখন আর ঘুম পড়াই না। বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে বালিশটা দিয়ে তারপরে গোপালকে এনে বসিয়ে দিই, আর বলি তোমার যদি ঘুম পায় তাহলে তুমি একটু ঘুমিয়ে নিও, আর না হলে এই বিছানায় বসে তুমি একটু বিশ্রাম করো। আর ভীষণ গরম পড়েছে গো। গোপালের ঘরে ফ্যান আছে, তবুও ফ্যানটা ঘুরলেই কী হবে বললাম না, চারিদিকে রোদ থাকাতে না মানে ঘরের ভেতরের যে বাতাসটা সেটাও একদম গরম। আমার গোপাল সোনার এর জন্য না ভীষণ কষ্ট হয়। সেই জন্য ভাবছি কি, জামাটাও তো পরিয়েছি, ছোট্ট একটা টেপ জামা পরিয়েছি, তাও ভাবলাম কি না এত গরম যখন জামাটা খুলেই দিই। তাই এই যে জামাটা খুলে দিচ্ছি, শুধু একটা ছোট্ট প্যান্ট পরিয়ে রেখেছি। আর বললাম যে তুমি এখানে বিশ্রাম করো শোনা, তোমার যদি ঘুম পায় এখানে বালিশও আমি দিয়ে রেখেছি, তুমি একটু শুয়ে বিশ্রাম করে নিও বাবা। এই যে 2 গোপাল সোনাকেই আমি জামাটা খুলে দিচ্ছি। ভীষণ গরম পড়েছে গো। সারাটা দিন আমার গোপাল সোনা বসে থাকে, কষ্ট তো হয়, তাই একটু বিশ্রাম করতে বললাম যে একটু বিশ্রাম করে নাও। আবার ঘুম পড়াতে গেলে যদি আমার সোনার ঘুমটা না পায়, সেই জন্যই বললাম যে তোমার কষ্ট হয়ে গেলে তুমি একটু নিজেই বিশ্রাম করে নিও। এখানে একটু সোনাকে আদর করে নিলাম, নিয়ে এবারটা আমি ঠাকুর ঘরের কাজ আপাতত মিটিয়ে এবার আমি চলে যাব। এবার আমি নিজে ভাতটা খেয়ে নেব। আর এখানে দেখো ক্রিম কিনে নিয়ে এসেছিলো মা ঘি বানাবার জন্য। আসলে মায়ের বাপের বাড়ি হচ্ছে, মানে আমার মামা বাড়ি হচ্ছে দীঘা গ্রামে, মানে চাঁদপাড়া যে দীঘা সেখানে ঘোষপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে না অনেক ঘোষ থাকে। আর ওনাদের কাছ থেকেই মা এই ক্রিম কিনে নিয়ে এসে এই ক্রিমটা নিয়ে এবার জাল দিলেই এটার থেকে ঘি হয়ে যাবে। আর এটা কিন্তু একদম সলিড ঘি। বাজারের ঘি অনেক কিছু মেশানো থাকে, কিন্তু এটা কিন্তু সেসব না, একদম পুরো সলিড ঘি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। তোমাদের কার কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। বাই বাই।